ভোট গ্রহণের কি কোনো আশঙ্কার কোনো বিষয় বা ভোটের পরেও কি ধরনের কোনো ঘটনা কি আশঙ্কা করছেন? আমি কয়েকটি বিষয় একটু বলি। তফসিল তো তফসিলের মতোই। জি। তফসিল ঘোষিতই হয় নির্বাচন হওয়ানোর জন্য। কিন্তু যারা এটা ঘোষণা করেছেন তারা মনে করছেন যে নির্বাচনে যারা অংশ নেবেন তারা আচরণবিধি লঙ্ঘন করবেন। এবং এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে এটি কিন্তু মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা অথবা নির্বাচন সংক্রান্ত যেসব অপরাধ হবে এগুলিকে এক ধরনের নিয়ন্ত্রণ করার জন্য, বিচার আচার করার জন্য তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিচার করতে পারেন। প্রশ্ন হচ্ছে প্রথমত এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এই বিষয়টা নিয়ে অনেক জায়গাতে আপত্তি আছে, তাৎক্ষণিক বিচার। ধরে নিলাম যে এটা খুবই জরুরি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু যদি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়, এই যে এত এত মাস ধরে যে প্রতি মাসে মব হচ্ছে, এই সরকার মব নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারলো না? নাকি নির্বাচনের সময় মব করলে অপরাধ, নির্বাচনের আগে মব করলে প্রতিবাদ? এইটা হচ্ছে রাজনৈতিক গোজামিল, এইটা হচ্ছে সিদ্ধান্তের অনিরপেক্ষতা, এইটা হচ্ছে জনগণকে বাদ দিয়ে নিজেদের মতো করে চিন্তা করা। জনগণের নিরাপত্তাই তো প্রধান। এই যে নির্বাচনী বিধি লঙ্ঘন হলে কি ঘটবে? নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কিন্তু জনগণের সহায় সম্পত্তি আক্রান্ত হলে, জনগণ যদি বিনা কারণে বিনা অন্যায় কাউকে দিয়ে বা কোনো গোষ্ঠী দিয়ে আক্রান্ত হয়, যদি মাজার ভাঙা হয়, যদি কারো ব্যক্তি অপরাধের জন্য তার পরিবার পরিজনকে আক্রান্ত করা হয়, যদি শুধুমাত্র সন্দেহবশত অথবা ক্ষোভবশত বা ঘৃণাবশত একজন ব্যক্তি যে সরাসরি অপরাধের সাথে সংযুক্ত না তাকে আক্রমণ করা হয়, অথবা চাঁদাবাজি করার জন্য কাউকে অহেতুক হয়রানি করার জন্য এই কাজগুলি করা হয়, সেগুলি অপরাধ না? তো সেগুলির বিচার আচার কি হবে? শুধু নির্বাচনের সময় বিচার আচার, এর মানে কি? এইখানেই হচ্ছে অনিরপেক্ষতা। এবং এই জন্যই ফখরুল ইসলাম আলমগীর, আমি সেই প্রসঙ্গে আরেকটি জায়গায় আসি। আপনি কি চাচ্ছেন তুষার ভাই যে যেভাবে চলছে এভাবে চলুক নির্বাচনে? না 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 না, আমি সেটা চলছে না। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের এই গোজামিলের কাজগুলি সবসময় চলতে থাকে। তখন তো আপনি বলবেন যে এতদিন তো ছিল, তা তো তফসিল ঘোষণার পরে এটা পরিবর্তন হলো না কেন? না, আমি শুধু বলছি যে এতদিন যে অবস্থায় চললো এটা হতে দিল কেন? কারণ কে আক্রান্ত হলো, কার ক্ষতি হলো, এই ক্ষতিটা কে বিবেচনা নেবে, কে এটার ক্ষতিপূরণ দিবে? এই বিষয়ে কোনো বিষয় নাই। মূলত নির্বাচনের সময় ক্ষমতাবানরা নির্বাচিত হওয়ার জন্য সব জায়গাতে হাঁটাহাঁটি করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তী সরকারের মাথায় এখনো কোনো ব্যথা নাই। আমার ধারণা তারা শুরুতেই কয়েক লক্ষ প্যারাসিটামল একসাথে খেয়ে নিয়েছেন, হ্যাঁ, যাতে মাথা ব্যথা না করে। কয়েক লক্ষ প্যারাসিটামল তারা একসাথে খেয়েছেন, খেয়ে তাদের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই। তারা যেখানে মাথা দিবেন ওইটা নিয়ে তাদের ব্যথা, কিন্তু জনগণের মাথা বাঁচানোর জন্য তাদের মাথায় কোনো ব্যথা নাই। এবং এই সিদ্ধান্তের মধ্যে এটা বোঝা যাচ্ছে। আপনি যেটি উল্লেখ করতে যাচ্ছিলেন, আমি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি কি কথা বলেছেন যে আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই কয়েকদিন আগে ফুয়াদ, আমার খুবই মানে আদরের একজন মানুষ, ফুয়াদকে যেভাবে আক্রান্ত করা হলো, এটা মব না? এবং এই ঘটনার কারণেই এত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে এত চিন্তা ভাবনা। তিনি অবশ্য মব বলতে এটি রাজি নয়, সেটা তার ব্যক্তিগত বিষয়, সে অনেক উদার গণতান্ত্রিক হতে পারে, কিন্তু এটা তো মব, একদল লোক। হ্যাঁ, এক অর্থে মব না যদি তাদের রাজনৈতিক পরিচয় থাকে, কিন্তু পত্রিকাগুলি কেউ তাদের রাজনৈতিক পরিচয় দেয় নাই, বলেছে জনতা। তো এটা কোন জনতা? তিনি সরাসরি বলছেন বিএনপির একাংশ, সেটা সে অভিযোগ করেছে। মবে যারা আক্রান্ত হয় তারাও অভিযোগ করেছে যে এটা অমুক জনতা তমুক জনতা, কিন্তু মব তো মবই। পরিচয় দিয়ে আসতে হবে, হাতে ব্যানার নিয়ে, পরিচয় নিয়ে দাঁড়িয়ে বলতে হবে যে এই রাজনৈতিক কারণে তাকে আমরা আক্রমণ করেছি। ব্যাপারটা কিন্তু তাই। যতক্ষণ পর্যন্ত একটি গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা সকলে মিলে করেছে, এটা মব। এবার আসেন আপনার পরের প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আমরা দেখেছি, তিনি বলেছেন যে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের যে মানবাধিকারের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে অগ্রগতি হওয়ার কথা ছিল, সে অগ্রগতি হয়নি। এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর স্বাধীন তদন্ত ও আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় কথা বলেছেন। উনি পলিটিক্যালি খুব কারেক্ট মানুষ, তো উনি সব দিক ঠিক রেখে কথা বলেন এবং ওনার কথায় আসলে খুব একটা ভুল খুঁজে পাওয়া যায় না। কিন্তু উনি মূলত একটা গতানুগতিক দাবি জানিয়েছেন আর কি, এবং যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, সেই কথা তো ধরেন একটু আগে আমিও বললাম। আমি আরেকটা উদাহরণ দিই। আমি একজন মানুষকে খুব ভালোবাসি, আমাদের প্রেস উইংয়ের দায়িত্বে যিনি আছেন, উনি কয়েকদিন আগে একটা স্টেটাস দিয়েছেন, সেখানে উনি ফুলবাড়ি কয়লা তোলা দরকার ছিল এরকম বলেছেন। এটা একটা চমৎকার যুক্তি। দেখেন, আমি প্রসঙ্গটা জোর করে টেনে আনছি, এটা কিছু মনে করবেন না, কিন্তু পরে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি এএফপিতে যখন ছিলেন, এএফপিতে থাকলে এক ধরনের তিনি লিখতেন, কিন্তু এখন সরকারে ঢুকে উনি আরেক ধরনের লিখছেন, কারণ তার অভিজ্ঞতা ডিফারেন্ট হয়েছে।
তো এএফপিতে থাকার সময় তার বিবেক কাজ করে নাই, বা দেশের জন্য যে বুদ্ধি সেটা কাজ করে নাই। একজন সাংবাদিক কি কোথায় চাকরি করছে সেটার কথা চিন্তা করে লেখালেখি করবে, নাকি সে যেটা সত্য জানে সেই লেখালেখি সেটাই করবে সে? প্রবলেমটা এইখানেই। আমরা কি করে জানেন, আমরা শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারি না। এটা আমি ব্যক্তিগতভাবে আমাকে ওইখান থেকে আলাদা রাখছি না, কিন্তু আমরা নিরপেক্ষ থাকতে না পারলে আমরা সেটাকে আমরা সেটাকে অ্যাকনোলেজ করি যে আমি এই জায়গাটাতে নিরপেক্ষ থাকতে পারি নাই। এই একই ঘটনা এই অন্তর্বর্তী সরকারের জায়গায় ঘটেছে। কিভাবে ঘটেছে আপনি দেখেন, একটা দল তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদত্যাগ করে, আবার সেই দল উপদেষ্টারা পদত্যাগ করার পরে জায়গা খালি রেখেছে, ওনারা আসবেন এই আশায়, এবং পত্রিকাতে সেটা রিপোর্ট হয়েছে। একজনের জন্য দূরবর্তী এলাকায় লক্ষ্মীপুর সম্ভবত, আরেকজনের জন্য ঢাকা 10 একেবারে ধানমন্ডি। হ্যাঁ, তো এই যে 2টা আসন খালি রাখা হয়েছে, সাংবাদিকরা বলছেন যে ওনারা আসবেন বলে জায়গা খালি। ওনারা আসবেন কি করে জানে? এই জন্য জানে যে উপদেষ্টা যাই হোক না কেন, রাত্রেবেলা বাড়িতে গিয়ে তারা ছাগল জবাই করে খেত সবাই। যার বাড়িতে আপনি ছাগল জবাই করে খেয়েছেন তার বাড়ির খবর আপনি সবার আগে জানতে পারবেন, আবার ছাগল খেয়েছেন আরেকজনের। তো এইগুলা হচ্ছে অনিরপেক্ষতা। এগুলা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। এবং এই যে অনিরপেক্ষতার জায়গা এরকম শত শত আছে। ছোট ছোট অনিরপেক্ষতা কি করে জানেন, সবগুলি এক জায়গায় জড়ো করলে বড় হয়ে যায়। আজকের পত্রিকায় খবর আছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সেটি চেয়ারম্যান। নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি সবই আগে থেকে। জি, আচ্ছা, আপনি মঞ্জু ভাইয়ের কাছে এই প্রশ্ন ঠিক আছে, আমি স্বাস্থ্য সংস্কার কমিশন এটা আসেন, তারপর এটি পরের দিকে আসি। আমি আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করি। মঞ্জু ভাইয়ের কাছে আসতেছি। মঞ্জু ভাই, গত রোববারের পর থেকেই আপনারা একটি কথা বলছেন যে আসলে যে নির্বাচনের পরিস্থিতি আসলে কি হবে, যেখানে 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারাও কিন্তু দায়িত্ব পালন করেছে। যে ঘটনাটি ঘটেছে তাদের সামনেই এই ঘটনাটি ঘটেছে, যেটি অভিযোগ করা হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট মানে আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, নাকি আসলে রাজনৈতিক দলগুলোর তাদের সংস্কৃতিটা পরিবর্তন করা জরুরি? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে দেখেন, তফসিল ঘোষণাটা কিন্তু একটা অগ্রগতি আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য। কারণ এতদিন কথা ছিল যে ইলেকশন আদৌ হবে কি না, কথা বিএনপি প্রশ্ন তুলেছিল যে এই সরকার ইলেকশন করতে চায় না, তারা লম্বা সময় ধরে থাকতে চায়। তারপরে জুনে না ডিসেম্বরে না এপ্রিলে না, এই নানা পথ পরিক্রমায় আমরা কিন্তু এখন একটা ফিক্সড জায়গায় এসে পৌঁছেছি। আমরা একটা নির্ধারিত ডেট পেলাম, আমরা একটা শিডিউল পেলাম। দ্যাট মিনস ইলেকশন অলরেডি স্টার্টেড। এখন যে কথাটা তুষার ভাই বললেন যে ইলেকশন আসলে উত্তেজনাটা আরও বাড়ে, একটা স্পেশাল সিচুয়েশন তৈরি হয়। কারণ আমরা এখন 5টা নেতা একসাথে কনস্টিটিউয়েন্সিতে মুভ করে, যেটা এতদিন হয় নাই। এখন যখনই মুভ করে, যখনই সবাই একসাথে ক্যাম্পেইন করে, যখনই একসাথে মিছিল প্রচারণাটা চালায়, তখন উত্তেজনাটা আর বাড়ে। উনি এতক্ষণ যেটা বললেন যে এমনিতেই তো আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভোলাটাইল। আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন উন্নতির জন্য আপনার কোনো পদক্ষেপ নেন নাই কেন? ওনারা বলছেন যে ওনারা পদক্ষেপ নিয়েছেন, এটা আরও খারাপ হওয়ার কথা ছিল, এটা আরও বাজে হওয়ার কথা ছিল। এরকম পরিস্থিতিতে দেশে গৃহযুদ্ধ হয়, দেশে আরও বেশি মানে যেটাকে মব বলা হচ্ছে এটা আরও বেশি হয়। এই ধরনের সম্ভাবনা ওনারা বলছেন যে আমরা অনেক কমিয়ে এনেছি, এবং এটা আপনারা আকাঙ্ক্ষার দিক থেকে হয়তো কম, কিন্তু যেটা হওয়ার ট্রেন্ড বিভিন্ন দেশে যেটা হয়েছে সেটার তুলনায় কম হয়েছে। এটা ওনাদের পরিতৃপ্তি হতে পারে, কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা আমরা আরও একটু বেটার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আশা করেছিলাম। যেটা উনি ফুয়াদের কথা বলেছেন, শুধু ফুয়াদের ঘটনা না, আপনি অনেকগুলো জায়গায় ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বিএনপির একজন নেতার প্রচারণার সময় গুলি করে একজন লোক মারা গেছে। কয়েকদিন আগে ঈশ্বরদীতে গোলাগুলি হয়েছে, সেখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে। বিএনপি জামাত মানে সরাসরি সংঘাতে ওনারা লিপ্ত হয়েছেন। গতকালকে মিরসরাইতে একটা ছেলে মারা গেছে, মানে বাংলাদেশের, এটা খুবই দুঃখজনক। এটা আমরা এটার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকায় আপনার ঘটনা ঘটছে, বিভিন্ন কলেজে মারামারি হয়েছে। ঢাকা শহরে প্রচুর ঘটনা এরকম ঘটেছে। তো আমরা প্রত্যেকটা ঘটনাকে মনে করি যে প্রশাসনের গোয়েন্দা বিভাগের বিরাট একটা ফেলিউর আছে এখানে। আমি মনে করি যে গোয়েন্দা বিভাগ এখানে কোনো কাজই করছে না। কেন কাজ করছে না? গোয়েন্দা বিভাগের কাছে তো তথ্য আছে, তারা যেসব রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু আগে থেকে তারা বলছেন। আপনাকে বলি জাকির, আপনি দেখেন এই যে এই যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এনসিপির সমাবেশকে কেন্দ্র করে, সেটা তো 3-4 দিন আগ থেকে খুব উত্তপ্ত পরিস্থিতি ছিল। কর্মসূচি পাল্টা কর্মসূচি ঘোষণাগুলো ছিল। তাহলে এখানে গোয়েন্দা বিভাগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ব্যবস্থা নিয়েছিল ওনারা? এরকম একটা পরিস্থিতি হলো, পরে আর্মির ভ্যান সাজোয়া যান পাঠিয়ে
সেখান থেকে ছাত্র নেতৃবৃন্দকে উদ্ধার করতে হলো, এরকম পরিস্থিতি হয়েছে কেন? তার মানে হচ্ছে গোয়েন্দা বিভাগের হয়তো রিপোর্টে ঘাটতি ছিল, অথবা রিপোর্ট অনুযায়ী ওনারা কোনো ব্যবস্থা নেন। আমি এই উদাহরণ অনেক দিতে পারবো আপনাকে, লম্বা আলোচনা আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে ওকে, পাস্ট ইজ পাস্ট। এখন আমার নির্বাচন শুরু হচ্ছে, এখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, ওয়েল, এখন আপনার পুলিশ আছে, সব কিছু সত্য। তো কালকেও যদি একই ঘটনা ঘটে, ফুয়াদকে যেভাবে আপনার ঝাড়ু মিছিল বানিয়ে বানিয়ে গল্প বলে বলে নতুন করে ভাড়াটের লোক এনে মিছিল করানো হচ্ছে, তারপরে কোন কথা থেকে কোন কথা বানিয়ে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে, এগুলো তো নির্বাচন আরো হবে। নির্বাচনে তো উত্তপ্ত। আরেকটি কথা বলেছে যে এলাকায় আসলে আমরা আবার দেখে এই যে একজন আরেকজনকে মানে অবাঞ্ছিত ঘোষণা করছেন, দেখতে আসতে দিবেন না। তো এই বিষয়গুলো কে কাকে আসতে দিচ্ছেন না বলেন ভাই? আওয়ামী লীগ কাউকে আসতে দেয় নাই, তখন তো কেউ এটা বলেন না যে আওয়ামী লীগের প্রতিরোধ করব। আমরা তো সবাই ঐক্যবদ্ধ ছিলাম। তো সুতরাং এই আলোচনাগুলো করলে অনেক করা যাবে। আমার কথা হচ্ছে প্লিজ এটা করেন না, আপনারা যারাই করতেছেন করেন না, কারণ সেই যুগটা আর নাই। আপনি এখন ওই বরিশালের একটা ঘটনা ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে, কিন্তু সারা দেশে কিন্তু ওই ভিডিও ছড়িয়ে পড়ছে, এবং আপনি কাকে কি শিখাই দিচ্ছেন, ঝাড়ু হাতে কাকে বলে দিচ্ছেন, ওগুলো কিন্তু কেউ গোপনে রেকর্ড করে কিন্তু ছেড়ে দিচ্ছে, ফলে আমরা জেনে ফেলছি। তো সুতরাং এখন এটা কেউ করবেন না প্লিজ। আপনারা যদি মনে করেন যে আগের মতো ভোট ডাকাতি করবেন, ভোট চুরি করবেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আপনি দেখেন আজকে আবু সাঈদের একটা ছবি আমাদের কাছে, একটা ভিডিও আমাদের কাছে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আবু সাঈদের মতো এরকম অনেক লোককে কিন্তু গুলি করে মারা হয়েছে, আমাদের কাছে ছবি নাই, আমাদের কাছে ভিডিও নাই বলে আমাদের সেটা স্পার্ক করে নাই। কিংবা ওই যে পুলিশের বক্তব্য যে স্যার একটা মারে তো আরেকটা পালায় না, আরেকটা দাঁড়ায় যায়, ওই কথাটার ভিডিওটা যদি কেউ ধারণ না করতো, তাহলে তো এই উপাখ্যান আমরা জানতে পারতাম না। সুতরাং এখন কিন্তু সব জায়গায় আপনার ভিডিও আসবে, সব জায়গায় আপনার কথা চলে আসবে। সুতরাং আপনারা সৎ রাজনীতিতে ফিরে আসেন। এটা একটা গ্লোবাল মানে ফেনোমেনন তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল। আমরা কেউ কাউকে এলাকায় অবাঞ্ছিত করে রাজনীতি করতে পারবো না, এই রাজনীতি চলবে না। বুঝে নিলে ভালো, আর যদি বুঝে না নেন, এটা গ্র্যাজুয়ালি আপনাকে দেখেন, শেখ হাসিনাকে গ্র্যাজুয়ালি কোথায় নিয়ে গেছে। আমরা এখন অনেক কথা বলতে পারি, আওয়ামী লীগের অনেক অবদানের কথা বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদানের কথা বলতে পারি, কিন্তু চোখের সামনেই তো আমরা দেখলাম আওয়ামী লীগ কীভাবে গণবিচ্ছিন্ন হয়ে আজকে তাকে এখান থেকে পালিয়ে যেতে হলো। এই রাজনীতির পরিণতি আওয়ামী লীগের জন্য যেটা হয়েছে, এটা তো কালকে আমার জন্য হবে ভাই। আওয়ামী লীগের পরিণতি দেখে খুশি হয়ে তো লাভ নাই। আওয়ামী লীগের নীতি যদি আমিও অনুসরণ করি, আমি যদি একই পথে চলি, পরশু তো এর পরের দিন তো সেই শিক্ষাগুলো নিলে তো আসলে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। সেই শিক্ষা কি আমরা বলছি প্রচুর শিক্ষা হয়ে গেছে আমাদের, প্রচুর অভ্যুত্থান, প্রচুর মানে ঘটনা ঘটে গেছে। এখন আমাদের রিয়েলাইজ করার সময়, এখন আমাদের অনুভব করার সময়। আমি আপনাকে শুধু বলবো যে আপনি যে কথাটা বললেন যে নির্বাচন এসেছে, নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, নির্বাচনে যে আরপিওর মানে আইন আচরণবিধি যেটা বলা হচ্ছে, আমি মনে করি এই যে ম্যাজিস্ট্রেটরা থাকবে এটা কঠোরভাবে করতে হবে। পুলিশ এখন দেখাতে হবে যে ওনারা নিরপেক্ষ আছেন। ওই যে বলে না বিড়াল প্রথম রাতে মারতে হবে, প্রথম রাতে আপনি যদি 8-10টা ঘটনা করতে পারেন, প্রমাণ দিতে পারেন, স্থাপন করতে পারেন, তাহলে নির্বাচনটা করা যাবে। আদারওয়াইজ নির্বাচন সুষ্ঠু হবে, উৎসব মুখর হবে বলে আমি মনে করি না। জি, মজিব ভাই আপনার কাছে আবারও আসবো। এবার যে আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই, বাসর রাতে বিড়াল মারার কথা বলছেন, প্রথম রাতে বিড়াল মারার কথা বলছিলেন তিনি। এর পাশাপাশি আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই যে গতকাল কি দুজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, এবং তারপরেই আজকেই তাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন হয়েছে, এবং বলা হয়েছে যে তারা যে দুর্নীতির অভিযোগ আছে সেই সবগুলো তদন্ত করার কথা বলা হয়েছে, এবং তাদের সম্পদের হিসাব দেওয়ার কথাও বলা হয়েছে। যুব অধিকার পরিষদ নামের একটি সংগঠন আজকে সংবাদ সম্মেলন করেছে। এর বাইরে আরেকটি বিষয় দেখছি আমরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনেও আজকে একদল লোক সেখানে বিক্ষোভ করেছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে আপনি কি বলতে চান? যেমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এটাকে বদলে বলতে হবে এমন উপদেশটা তুমি হইবে যেমন পদত্যাগে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো সেটা হচ্ছে না। এটা না হওয়ার কারণ বিবিধ। একটি হচ্ছে যে গণ অধিকার পরিষদের সাথে কি এই যুব অধিকার পরিষদের কোনো সম্পর্ক আছে? আমার জানা আচ্ছা, নাম তো কাছাকাছি, অঙ্গ সংগঠন, নাম তো কাছাকাছি। তার মানে এরা একটা চাপ সৃষ্টি করছে যাতে আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে দেয়, তাহলে আর এরা দুর্নীতি নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না। এটা এক ধরনের চাপ বলে আমার ধারণা। এটা কতটুকু প্রমাণ ভিত্তিক আমি জানি না, কারণ উচ্চবাচ্য করার দরকার কি, যদি বা বিচার দাবি করার কি আছে? যদি তাদের কাছে সত্যি প্রমাণ থাকে, সেই প্রমাণ সহ দুদকে গিয়ে হাজির হোক, তাই না? রাস্তার মধ্যে উৎপাত করার দরকার কি? আমার ধারণা এটা এক ধরনের চাপ, আর কিছু না।
আসিফ মাহমুদ কিন্তু বলেছেন যে তিনি সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন, দিয়েছেন। জি। তাহলে সেই সম্পদের হিসাব বরং মানে এখন তো তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার করুক, পরীক্ষা করুক, দেখুক। সেটা তো উনি তো ওনার হিসাব দিয়েই দিয়েছেন। তো সেরকম হিসাব কিন্তু আমরা অতীতেও বহু পেয়েছি। কোনো মানুষের গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, একদম উনি একদম কপর্দক্ষিণ, কিন্তু উনি আবার বিরাট একটা গাড়িতে চড়েন। পরে আমরা জানলাম যে ওনার সব কিছু কোম্পানির নামে, নিজে কিছু কিনে না, কিন্তু কোম্পানিটার মালিক উনি। কোম্পানির নামে সব আছে বলে উনি ক্যাটেগরিক্যালি বলতে পারেন যে আমি তো মালিক না, কোম্পানি মালিক, আর কোম্পানির লোন আছে, অতএব যদি কোনোদিন কোম্পানি বসে যায় তাহলে এগুলো সব নিয়ে যাবে। তো ব্যাপারটা এরকম আর কি, যে সবই জনগণের, কিন্তু জনগণ আমার, ব্যাপারটা এমন আর কি। তো সেই জন্য এটা দেখার দায়িত্ব আসলে যাদের, তাদের দেখা উচিত। যদি কেউ অভিযোগ করেন তাহলে নিয়মতান্ত্রিক পন্থায় অভিযোগ করা ভালো। রাস্তাঘাটে দাঁড়িয়ে এই যে মানুষের শান্তি বিনষ্ট করা, এখন এটা বন্ধ করা উচিত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এটাও আমরা ভেবেছিলাম যে লোকজন আইনের কাছে যাবে, বিচার পাবে, অযথা রাস্তাঘাট বন্ধ করবে না। রাস্তাঘাট জনগণের, কিন্তু ওনারা জনগণের হয়ে এমনভাবে দাঁড়িয়ে যান মনে হয় রাস্তাঘাট ওনাদের, আমরা একটু পারমিশন নিয়ে হাঁটাহাঁটি করবো আর কি। কয়েকদিন আগে মিরপুরে দেখবেন এভিকশনের জন্য গিয়েছিল, রাস্তা দখল করে তো চাঁদাবাজির বিনিময়ে সেখানে দোকান দেওয়া হয়েছে। আমি যেহেতু মিরপুরের বাসিন্দা আমি জানি, প্রথমে আওয়ামী লীগ আমলে একবার এটা পরিষ্কার করা হয়েছিল, এমপি পরিষ্কার করেছিলেন, তারপরে কাউকে বসতে দিতেন না। কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিছু চাঁদাবাজ ছিল, এরা ওই এমপির বিরুদ্ধে কথা বলতো তখন, যে উনি খায়, আমাদেরকে খেতে দেয় না, হ্যাঁ উনি তো বড় বড় জায়গার থেকে খায়, আমরা রাস্তা ভাড়া দিতে পারি না। তারপরে দেখলাম 5ই আগস্টের পরে সুন্দর ওই রাস্তা আবার কারা যেন 1 লাইন বসে গেল, তারপর 2 লাইন, বসতে বসতে এখন 4 লাইন হয়েছে। 4 লাইনের পর আবার 2 লাইন ব্যাটারি রিক্সা পার্ক করে রাখে। এখন গাড়ি কোনখান দিয়ে যাবে এটা চিন্তা করতে হয় সকালবেলা। ওই রাস্তা দিয়ে গাড়ি চলে না, কিন্তু ওই রাস্তা পরিষ্কার করতে গিয়েছে পরে তারা বুলডোজারকে তাড়া করেছে, এবং এমনভাবে তাড়া করলো বুলডোজার পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখা কিন্তু মারাত্মক ব্যাপার, ভিডিও আছে। তো এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন বাংলাদেশে, যে আইন ভেঙেছে সে আপনাকে তাড়া দেয়। তো এই অবস্থায় রাস্তায় দাঁড়ালে আসলে মানুষের কাছে এখন আর সম্মান টম্মান বাড়ে না, উল্টা রাস্তায় দাঁড়ালে লোকে মনে করে উৎপাত হচ্ছে। ওনাদের উচিত যদি সত্যি দুর্নীতির অভিযোগ থেকে থাকে, প্রকৃত প্রমাণাদি সহ জায়গা মতো যাওয়া এবং প্রমাণ দেওয়া, অযথা এগুলো বলার দরকার নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, সেটি হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার কমিশন সম্ভবত, তাই না? জি। এবং ক্রিকেট বোর্ড, 3টা স্বাস্থ্য সংস্কারটা আমি বলতে চাইছিলাম। ক্রিকেট বোর্ডের সামনে কেন এই প্রতিবাদটা হয়েছে? বাংলাদেশের মানুষ না, বুঝলেন, চেয়ারকে সম্মান করে, চেয়ারের 4 পাকে সে অনেক মূল্য দেয় 2 পায়ের চেয়ে। ছোটবেলা আমরা একটা গল্প পড়েছিলাম যে পণ্ডিত মশাই বলছেন যে ব্রিটিশ পরিদর্শকের কুকুরের 1 পায়ের সমান হচ্ছে তার দাম, কারণ বেতনটা ওনার ওই কুকুরের 1 পায়ের পিছনে যা খরচ সেটা হচ্ছে ওনার বেতন। সেই জায়গা থেকে বাংলাদেশ আগায় নাই। বাংলাদেশের শিক্ষকরা এখনও রাস্তায় সামান্য বেতনের জন্য, সুবিধার জন্য এখন ওইভাবেই তারা প্রতিবাদ করতে হয়, বসে থাকতে হয়, অনশন করতে হয়। কিন্তু এই যে চেয়ারের ভয়ে লোকে কথা বলে না, যে মুহূর্তে দেখেন শুনেছে পদত্যাগ হবে সেই মুহূর্তে তারা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা যদি এতই জানেন ওনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তাহলে ওনার পদত্যাগের জন্য বসেছিলেন কেন? তাই না? এত জনতা রাস্তায় রাস্তায় ঘুরেছে, কত আইন প্রযুক্ত করেছে, প্রেসার গ্রুপ হয়ে গিয়েছে, তাহলে এই প্রেসার গ্রুপ ক্রিকেট বোর্ডের সামনে যাইতে পারে নাই কেন? এটা কয়েক ঘন্টার এটা ব্যবধানে কেউ তাদেরকে পাঠিয়েছে, যখনই শুনেছে যে উনি পদত্যাগ করবেন তখন পাঠিয়েছে। তফসিল ঘোষণার পরে দেখবেন আরো কয়েকদিন দাঁড়িয়ে রয়েছে ওইখানে। এই সমস্ত জিনিসই হচ্ছে আসলে ওই পুরনো সেই যে তেল এবং ক্ষমতার যে সম্পর্ক, সেটার বহিঃপ্রকাশ। ক্ষমতায় থাকলে আপনি তেল, ক্ষমতা চলে গেলে আপনি বাতেল। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন স্বাস্থ্য সংস্কার কমিশনেরটা বলি। স্বাস্থ্য সংস্কার কমিশন যখন তৈরি হয়েছিল আমি তখনই বলেছিলাম যে এটার মধ্যে অনেক গলদ আছে। এটা রিপোর্ট নিয়ে আমরা এখানে তুমুল বাহাস করেছি, এবং এটা যেটা বাজে রিপোর্ট আমি সেটাও বলেছি। এখন দেখেন পত্রিকায় রিপোর্ট এসেছে যে স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান তার পুত্র এবং পুত্রবধূর মাধ্যমে একটি কোম্পানি তৈরি করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে ফার্মেসি আছে সেইখানে ওষুধের ব্যবসা করতে দিয়েছেন। ওষুধের দোকানগুলি তাদের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং তারা বাকিতে ওষুধ নিয়েছে ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে, এবং তারপরে বাকি পরিশোধ করে নাই। সেটার পরিমাণ হচ্ছে প্রায় 11 কোটি টাকা, 10 কোটির বেশি। এখন তারা বলেছেন যে এটা বাকি হয়, এটা আমরা আস্তে আস্তে পরিশোধ করে দেব। রোগীদের কাছে যে ওষুধ বিক্রি করেছিলেন ওইটাকে আস্তে আস্তে পরিশোধ করার ভিত্তিতে বিক্রি করেছিলেন বাকিতে। বারডেম বাকিতে ওষুধ বেচে, বার্ডাসের ফার্মেসিতে বাকিতে ওষুধ বিক্রি করে। রোগীর কাছ থেকে নগদ নিয়েছেন, সেই টাকা শোধ করেন নাই কেন? ওষুধ বিক্রি করলে তো কমিশন আছে, সেটাই ওষুধের লাভ, তাই না? ওষুধের দামের সাথে ফিক্স করা আছে। আপনি একটা ওষুধ বেচলে কয় টাকা পাবেন, তাহলে আপনি সেই টাকা ওষুধ কোম্পানিকে পরিশোধ না করে কোথায় রেখে দিলেন আর বলছেন আস্তে আস্তে দিবেন?
এইরকম নৈতিক অবস্থা একটি প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠান ওনারা চালান এবং সেই প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন আমাদের স্বাস্থ্য সংস্কারের কমিশন করতে এসেছেন, ওইখানে লিখেছেন ডাক্তাররা কমিশন খায়। গোজামিল তো শুধু না, না, রাজনীতিতে না, একটা- গোজামিল তো সব জায়গায় একটা- আছে। একটা স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে পুরো একটা পেশাজীবী সম্প্রদায়কে ছোট করা হয়েছে। বলা হয়েছে ওষুধ কোম্পানি কোনো খরচ করতে পারবে না, এটা পারবে না, ওইটা পারবে না, ডাক্তাররা অনৈতিক সুবিধা নিয়ে থাকে, এরকম ইঙ্গিত করা হয়েছে। এটা কেমন নীতির মধ্যে পড়ে? আপনি রোগীর কাছে নগদে ওষুধ বেচেন আর ওষুধ কোম্পানির টাকা বাকি রেখে দেন, আবার পত্রিকায় বলেন যে আমি এই টাকা ধীরে ধীরে শোধ করব। ওনাকে ডেফার্ড পেমেন্টে দিয়েছিল, চুক্তির মধ্যে লেখা আছে ধীরে ধীরে শোধ করার কথা। ওষুধ কোম্পানিগুলোকে কিভাবে মানে জিম্মি করা হয় এটা হচ্ছে তার প্রমাণ। জিম্মি শব্দটা কিন্তু বিদেশি শব্দ, এটা জানেন নিশ্চয়ই। ধিম্মি, জি। ধিম্মি থেকে জিম্মি, এটা হচ্ছে অ্যারাবিক, এবং ধিম্মি হচ্ছে ইউ আর প্রোটেক্টেড। মজার ব্যাপার, কাউকে জিম্মি করা মানে হি ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, আমাদের বাংলাদেশে সেটা হয়ে গেছে যে অপহরণ করা হয়েছে, তাকে প্রোটেক্টেড বিকজ অফ র্যানসম, কিন্তু আসলে সেইটা না। আমরা নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। নিরাপত্তা হেফাজতে নিলে সে হচ্ছে ধিম্মি। যাই হোক, এগুলো নিয়ে আসলে বেশি জানা একটা প্রবলেম, বা কম জানা একটা প্রবলেম। তো আমি একটু কম জানি বলে এগুলো নিয়ে কথা বলছি। তো এখন এই যে তাদেরকে জিম্মি বানানো হয়, কিভাবে জিম্মি বানানো হয়? বারডেমে তাকে ওষুধ বেচতে হবে, এত বড় হাসপাতাল, তাহলে সে ওষুধ দিতেই হবে তাকে। এই কারণে কিন্তু এই বাকিটা করা গিয়েছে। বাকি চাইলে ওষুধ নিবে না, আরেক কোম্পানির ওষুধ নিবে, ফলে তারা বাকি দিয়ে গিয়েছে। এই যে ওষুধ কোম্পানিগুলোর কোনো সে আছে গিয়ে কোথাও বলতে পারে যে আমাদের সঙ্গে অন্যায়টা করা হচ্ছে? প্রাতিষ্ঠানিকভাবে তাদের সঙ্গে অন্যায়গুলি করা হয়, সাধারণ ডাক্তারকে অভিযুক্ত করা হয়। সাধারণ ডাক্তারকে কি দেয় জানেন? ডিম দেয়, গিফট হিসেবে ডিম দিয়ে যায়। কেন দেয় জানেন? ডিম কেন দেয়? গরিব ডাক্তার ডিম কিনতে পারে না। আপনি জানেন বাংলাদেশে একটা ইন্টার্নি ডাক্তার যখন ইন্টার্ন শেষ করে ডাক্তারিতে আসে, তখন তাকে দৈনিক 800 টাকা মজুরির ভিত্তিতে ক্লিনিকে নিয়োগ করা হয়। এই স্বাস্থ্য সংস্কার কমিশন সেটা নিয়ে কোনো কথাই বলতে পারে নাই এবং এটাকে প্রযুক্ত করতে পারে নাই। এটাকে প্রযুক্ত করার জন্য কি স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রয়োজন আছে? একটা ব্যাচেলর ডিগ্রিধারী কেন দৈনিক স্যালারির ভিত্তিতে কোথাও যুক্ত হবে? এটা নিয়ে কেউ কথাই বলে না। এতগুলি স্বাস্থ্য বিষয়ক, ডাক্তার বিষয়ক রাজনৈতিক পক্ষ আছে, অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান, তারা কেউ এটা নিয়ে কথা বলে না। কারণ বহু জায়গাতে সিনিয়র ডাক্তাররাই ক্লিনিকগুলোর মালিক এবং এরাই হচ্ছে নেতা। আপনি একদিকে বলছেন ওষুধ কোম্পানি চালান, ওষুধ কোম্পানির মালিক, একদিকে ওনারা ক্লিনিকের শেয়ার হোল্ডার, আরেকদিকে ইন্টার্নদেরকে শোষণ করেন যখন তারা নতুন ডাক্তার হয়ে আসে। কথা বলে নাই কেন জানেন? কারণ এই শোষণকারীদের মধ্যে অনেকে আছেন যারা এই কমিশনের মধ্যে ছিলেন। পরে তো আবার ডাক্তারদেরকে কমিশনও দেন ওনারাই। হ্যাঁ, এবং এই কমিশনের মধ্যে এরকম লোক ছিলেন এবং এইভাবে একটা স্বাস্থ্য সংস্কার কমিশন বানিয়ে আমাদের হাতে একটা মূলা ধরিয়ে দেওয়া হয়েছে। মূলা দিলেও ভালো হইতো, ওটার মধ্যে ভিটামিন ছিল। কাগজ চিবাবে কে? এত পৃষ্ঠার রিপোর্ট। এবং এই কাজগুলি তারা করেছেন এবং এগুলা করেছেন বলে আজকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে। একজন উপদেষ্টা পদত্যাগ করার সাথে সাথে তাকে লোকজনকে আক্রমণ করছে বিকজ অফ দিস কমন ফল্ট। আপনার মাধ্যমে হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি কিচ্ছু শুনবে না, দেখছেন। কিচ্ছু শুনবে না। আপনি জানেন যে এরা সবসময় উড়োজাহাজে থাকে। আপনি দেখবেন উড়োজাহাজে উঠলে ওই কানের মধ্যে ইয়ার প্লাগ দিয়ে যায়, কারণ অনেকের কান বন্ধ হয়ে যায়, ভো ভো করে, তখন এসে বলে যে আপনার এটা লাগিয়ে রাখেন। আমার ধারণা এরা সবসময় উড়োজাহাজে থাকেন, বিকজ দে ফ্লাই হাই, বিকজ দে হ্যাভ পাওয়ার অ্যান্ড দে আর ফ্লাইং হাই, সো দে হ্যাভ পুট অন ইয়ার প্লাগ ইন দেয়ার ইয়ার্স। কানের মধ্যে ওই ইয়ার প্লাগ দিয়ে বসে আছে, কোনোদিন শুনবে না। ক্ষমতায় থাকা অবস্থায় তারা কোনোদিন এগুলো শোনেন না। ক্ষমতা যাওয়ার সাথে সাথে তাদের মনে পড়ে এইগুলো তো আছে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং তারা তখন রিলেভেন্ট থাকার জন্য তাদের যার যার এনজিওতে ফিরে গিয়ে আবার তারা মানবাধিকার, অধিকার, এই অধিকার, সে অধিকারের কথা বলবেন, জি, পরিবেশের অধিকার, এগুলোর কথা বলবেন। আমরা আসলে তবে স্বাস্থ্য- ডেফিনেটলি আমি এটা কাউকে মিন করে বলছি না। না, আমরা আসলে স্বাস্থ্যখাত নিয়ে কথা বলার আসলে অনেক কিছু আছে, সেইটি